আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। ইসলামী অর্থনীতির সহজ পাঠ দর্শে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ইসলামী অর্থনীতির মৌলিক চারটি বিষয় নিয়ে: নানামুখী প্রয়োজন থেকে তুলনামূলক অধিক প্রয়োজন নির্বাচন করা, সম্পদের নানা ব্যবস্থা থেকে সঠিক ও উপযোগী ব্যবস্থাটি বেছে নেওয়া, লব্ধ আয় সঠিকভাবে প্রয়োজন পূরণ ও এর সুষ্ঠু বন্টন নিশ্চিত করা, উন্নয়ন। এই চারটি বিষয় নিয়ে আমরা গত পর্বে আলোচনা করার চেষ্টা করেছি এবং আমরা গত পর্বে কথা বলেছিলাম যে চারটি বিষয় বিভিন্ন অর্থনৈতিক মতবাদ এই চারটি বিষয় বা চারটি সমস্যাকে তারা তাদের মতো করে সমাধান দেওয়ার চেষ্টা করেছে। আমরা এই পর্বে জানার চেষ্টা করব পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এই চারটি সমস্যার সমাধান তারা কীভাবে দিয়েছে। তো এই জন্য আমরা প্রথমেই পুঁজিবাদ ও ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত জানার চেষ্টা করব। পুঁজিবাদের গোড়ার কথা, পুঁজিবাদের উদ্ভব, সামন্তবাদ থেকে পুঁজিবাদ, পুঁজিবাদের মৌলিক নীতিমালাগুলো এবং এর ফলাফল, পরবর্তীতে পুঁজিবাদ কেন ব্যর্থ হলো, পুঁজিবাদ কি আসলে মেরামতযোগ্য, এই বিষয়গুলো নিয়ে আমরা এই পর্বে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। বর্তমান সময়ে মানবরচিত অর্থব্যবস্থার মধ্যে সবচেয়ে আলোচিত ও সমালোচিত মতবাদ হলো পুঁজিবাদ। এটি নিছক একটি অর্থনৈতিক মতবাদই নয়, বরং এটি একটি সামগ্রিক জীবন ব্যবস্থার নাম, যা নিয়ন্ত্রিত হয় সম্পূর্ণরূপে মানুষের বিবেক বুদ্ধি দিয়ে। এতে না আছে নির্ভেজাল ওহির শিক্ষা, না আছে ইহকালীন কল্যাণকামিতা। পুঁজি বা ক্যাপিটাল হলো কোনো কিছু উৎপাদনের মূল। আমরা নিত্যদিন অনেক কিছু ব্যবহার করি: চাল, ডাল, তেল, গ্যাস, পোশাক, পরিচ্ছদ ইত্যাদি। এসব দ্রব্য কেনাকাটা করা, এসব দ্রব্য কোনোটা কারখানা থেকে তৈরি, কোনোটা জমি থেকে, কোনোটা খনি থেকে উত্তোলিত। এই কারখানা, জমি ও খনি হলো উৎপাদনের মূল। এগুলোকে পুঁজি বা ক্যাপিটাল বলা হয়। যেমন কারখানার মালিকের পুঁজি হলো তার কারখানা, জমিদারের পুঁজি হলো তার জমি জমা, সুদখোর বা ব্যাংকারের পুঁজি হলো তার টাকা ইত্যাদি। পুঁজিবাদের গোড়ার কথা যদি আমরা একটু দেখি, এটার পিছনে রয়েছে এই উৎপাদন যন্ত্র নিরঙ্কুশ ব্যক্তিগত অধিকার। পুঁজিবাদের গোড়ার কথা হলো এটি। 2, উৎপাদনের মূল লক্ষ্য মুনাফা কামানো, মানুষের প্রয়োজন ও কল্যাণ এখানে গৌণ। 3, উক্ত উৎপাদন ও মুনাফা নিয়ন্ত্রিত হবে সম্পূর্ণ নিজস্ব মন গড়া স্বার্থবাদী অর্থনীতির আলোকে। সুতরাং সংক্ষেপে আমরা বলতে পারি, পুঁজিবাদী অর্থনীতি হচ্ছে যেই অর্থনৈতিক মতবাদ অনুযায়ী উৎপাদন যন্ত্র ব্যক্তিগত অধিকারে থাকে এবং যেখানে একমাত্র লাভের জন্যই পণ্য তৈরি করা হয়, মানুষের প্রয়োজন ও কল্যাণ যেখানে গৌণ হয়ে থাকে। সর্বোপরি যা নিয়ন্ত্রণ হয় স্বার্থবাদী ধনকুব শ্রেণীর নিজস্ব চিন্তা আলোকে। এই ব্যবস্থাকে মার্কেট ইকোনমি বলে উল্লেখ করা হয়ে থাকে। আসলে পুঁজিবাদের উদ্ভব এটা কবে থেকে হয়েছিল? 400 থেকে 1300 ইসাইকে বলা হয় ইউরোপের মধ্যযুগ বা বর্বর যুগ। পুরো ইউরোপ ছিল তখন ঘোর অন্ধকারে নিমজ্জিত। জুলুম অত্যাচারে ছিল নৈমিত্তিক বিষয়। অর্থনৈতিক ভারসাম্যহীনতা ছিল চরমে। সমস্ত ভূসম্পত্তির মালিক ছিল রাজা। তিনি তার অধীনস্থ জমিদারের মাঝে সেই জমি বন্টন করে দিতেন। জমিদাররা সেই জমি তাদের অধীনস্থ নিম্ন ভূস্বামীদের মধ্যে বিলি করে দিতেন। এভাবে সর্বশেষ কৃষকদের মাঝে সেই জমি বন্টন করা হতো। সীমাহীন পরিশ্রম করে কৃষকরা ফসল করত, সেই ফসলের যত সামান্যই তাদের ভাগ্যে জড়ত। দেশের সিংহভাগ আম জনতার অবস্থা ছিল দরিদ্র কৃষকের মতো। দীর্ঘদিন অর্থনৈতিক এই বৈষম্য চলতে থাকে। এই প্রথাকেই বলা হয় মূলত সামন্ততন্ত্র। এরপর এক সময় উক্ত প্রথার বিরুদ্ধে আন্দোলন দেখা দেয়। 1789 সনে ফ্রান্সে সংগঠিত হয় ফরাসি বিপ্লব। এটি ফ্রান্স সহ ইউরোপ পশ্চিমা সভ্যতার এক গুরুত্বপূর্ণ ঘটনা। যদিও তা ফ্রান্স কেন্দ্রিক ছিল, তবে এর প্রভাব প্রতিক্রিয়া গোটা ইউরোপে ছড়িয়ে পড়েছে। জুলুমের বিরুদ্ধে মাজদুমানদের জেগে ওঠার এক বিরাট শিক্ষা ইউরোপিয়ানরা এই বিপ্লব থেকে গ্রহণ করে। ফ্রান্সে ছিল তখন রাজতন্ত্র। সম্রাট লুই তখন ক্ষমতায়। দেশের অর্থনৈতিক অবক্ষয় ছিল চরমে। জাতীয় ঋণ ছিল সীমাহীন। বেকারত্ব, খাদ্য সংকট ছিল অস্বাভাবিক। অথচ রাজ পরিবার ছিল তখন সীমাহীন ভোগবিলাসে মত্ত। বিপ্লবে রাজা লুইয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
এই বিপ্লবের মূল মন্ত্র ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এই বিপ্লব থেকেই ইউরোপে অন্যান্য বিপ্লবের সূচনা হয়। অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে যখন বিপ্লব হয়, বৈজ্ঞানিক গবেষণার ফলে বহু কলকারখানা ও যন্ত্রপাতি আবিষ্কার হয়, তখন ইউরোপের পূর্বোক্ত জমিদারি প্রথা মুখ থুবড়ে পড়ে। এর স্থান দখল করে নেয় পুঁজিবাদ ব্যবস্থা। শহরগুলোতে বড় বড় কারখানা স্থাপন করা হয়, আধুনিক শিল্পায়নের যাত্রা সূচিত হয়, বিভিন্ন কলকারখানা তৈরি হয়, সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের পথ খুলে, গ্রামের কৃষকরা শহরমুখী হতে শুরু করে, জমিদাররা এতে সুবিধা দেখে কারখানায় বিনিয়োগ শুরু করে, দলে দলে সাধারণ মানুষ কলকারখানা নির্ভর হয়ে পড়ে। আমজনতার এই দুর্বলতার সুযোগ কারখানার পুঁজিপতিরা নামমাত্র পারিশ্রমিকে তাদের খাটিয়ে প্রচুর লাভবান হতে থাকে। একসময় সেই আমজনতা গ্রামে জমিদারদের অত্যাচারের শিকার ছিল, এখন তারা শহরে পুঁজিপতিদের অর্থনৈতিক অত্যাচারের শিকার। এই নব অত্যাচারের নামই হলো মূলত পুঁজিবাদী অত্যাচার। এভাবেই গণতন্ত্রের উদ্ভব ও ক্রমবিকাশ ঘটে। মুফতি মোহাম্মদ রফি উসমানী সাহেব তিনি বলেন, 1800 শতকে ইউরোপে ব্যাপকভাবে বাণিজ্যের সম্প্রসারণ ঘটে। বিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং নতুন নতুন শিল্পদ্রব্যের উৎপাদন শুরু হয়। এভাবে শিল্প বিপ্লব সংগঠিত হয়। অবশেষে এ পথ ধরে ধীরে ধীরে গুটি কতক পুঁজিপতির জন্ম হয়। এই ব্যবস্থাটাই পুঁজিবাদী ব্যবস্থার নাম ধারণ করে। হজরত মৌলানা হিফজুর রহমান রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইতিহাস আমাদের সন্ধান দিচ্ছে যে বর্তমান পুঁজিবাদ ব্যবস্থার সূচনা হয় ব্রিটেন থেকে। এরপর ধীরে ধীরে তা সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা এই বইয়ে তিনি এই কথা উল্লেখ করেছেন। ইসলামী ইতিহাসে তখন মোটামুটি দ্বাদশ হিজরির মাঝামাঝি সময় চলমান। ইসলামী অর্থনীতি তখন শুধু সামাজিকভাবেই নয়, বরং রাষ্ট্রীয়ভাবে পাকাপোক্তভাবে সুপ্রতিষ্ঠিত। মুসলিম বিশ্বে তখন জুলুম অত্যাচার মুক্ত এক ভারসাম্য অর্থব্যবস্থা চলমান। এ থেকে ইউরোপ ছিল তখন একেবারেই গাফেল ও বঞ্চিত। সামন্তবাদ থেকে পুঁজিবাদ শুধু আসলে খোলস পরিবর্তন, ভিন্ন কিছু নয়। ইউরোপীয় অর্থনীতিতে উৎস অর্থনৈতিক চিন্তা হিসেবে সামন্তবাদ অর্থব্যবস্থা বিশেষভাবে পরিচিত, যা পুরোপুরি শোষণ ও জুলুম ভিত্তিক ছিল। একটা সময় সামন্ত প্রভুদের নিজেদের মাঝে দ্বন্দ্ব বিরোধ ও ভূমিদাসের অভ্যুত্থানের ফলে শোষণ ও জুলুমের নতুন আরেকটি পথ উদ্ভব করতে হয়। ক্ষুদ্র ক্ষুদ্র সামন্ত প্রভুদের নেতৃত্বে শাসন ও শোষণ বহাল না রেখে সবাই মিলে এই দায়িত্বভার একজনকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এই প্রক্রিয়ার আগমন ঘটে ব্রিটেনের রানী এলিজাবেথ ও রাশিয়ার রানী ক্যাথরিনের মাধ্যমে। এখান থেকে শুরু হয় প্রাইভেট সামন্তবাদ থেকে রাষ্ট্রীয় কর্তৃত্বের অধীন সুবৃহৎ সামন্তবাদ এর রাজত্ব। এই রাজত্ব পরিচালিত হতো পরিবারভিত্তিক, আধুনিক ভাষায় যা রাজতন্ত্র নামে পরিচিত ছিল। সামন্তবাদী এই নতুন শোষণ ও শাসন ব্যবস্থা জিয়ে রাখতে গঠন করা হয় বিশাল সেনাবাহিনী। তাদের পিছনে ব্যয় করা হয় মোটা অঙ্কের রাজস্ব। এর সাথে রানীমাতাদের ভোগ ও অপচয় তো আছেই। এজন্য দরকার হয় প্রচুর অর্থের, যার উৎস ছিল একমাত্র কৃষক প্রজা ও বৃহত্তর জনগোষ্ঠীর উপর আরোপিত নানা কর। এই প্রক্রিয়ায় মানুষকে নানা ধরনের খাজনা ও কর দিতে হতো। একটা সময় মানুষের ব্যক্তি স্বাধীনতা বলতে আর কিছুই বাকি থাকলো না। ধীরে ধীরে ফিউডাল সিস্টেম ভিতর থেকে দেউলিয়া হয়ে যায়। এ সুযোগে সপ্তদশ শতকে ইংল্যান্ড আর অষ্টাদশ শতকে ফ্রান্স ও আমেরিকার বিপ্লব ঘটে গেল। সামন্তবাদ ভেঙে গেল, এর জায়গা দখল করে নিল শোষণের আরেক নাম পুঁজিবাদ অর্থব্যবস্থা। প্রথমে প্রাইভেট সামন্তবাদের মতো পুঁজিবাদেও এমন একটি সিস্টেম দাঁড় হয় যেখানে থাকবে নিয়োগকর্তা ও নিয়োজিত ব্যক্তি। নিয়োজিত ব্যক্তিকে ভাড়া দেবেন। নিয়োজিত ব্যক্তিটি সামন্তবাদের মতো ভূমিদাস নয় যে ভূমি স্বামীর সাথে আষ্টেপৃষ্ঠে বাধা থাকবেন, বরং তিনি স্বাধীন, যেখানে ইচ্ছা যার কাছে ইচ্ছা যেতে পারবেন। তবে এই স্বাধীনতাও একটি প্রতারণা মাত্র, কারণ তিনি যেখানেই নিয়োজিত হন সেখানেই শোষণের শিকার হতে হবে। মালিক তার অদৃত্য শ্রম আত্মসাৎ করবে। এটিই পুঁজিবাদ, যা বাহ্যিকভাবে খুবই ভালো, ভিতরে একেবারেই ফাঁকা। সামন্তবাদের দরকার ছিল রাজা, আর পুঁজিবাদের রাজার জায়গা দখল করে নিল কর্পোরেশন। সামন্তবাদ বিনষ্ট করল কৃষিজমি, আর পুঁজিবাদ ছারখার করে দিল প্রকৃতির সব কিছু। সামন্তবাদ জমি জমা পণ্যায়ন দিয়ে সমাজের পণ্যায়ন শুরু করেছিল,
আর পুঁজিবাদ দুনিয়ার সব কিছুকেই বেচাকেনার পণ্যে রূপান্তর করে ছাড়ল। সামন্তবাদ থেকে পুঁজিবাদ আমূল পরিবর্তন নয়, কেবল মানুষ কর্তৃক মানুষকে শোষণের খোলস পরিবর্তন করা হয়েছে। তাই সামন্তবাদ যেভাবে বাঁচেনি, একই কারণে পুঁজিবাদও বাঁচবে না। পুঁজিবাদের আসুন আমরা জানার চেষ্টা করি তার মূল নীতিমালাগুলো কি। আমাদের প্রথমেই মনে রাখতে হবে, পুঁজিবাদ নিছক একটি অর্থব্যবস্থার নাম নয়, বরং এটি একটি জীবন দর্শনের নাম। পুঁজিবাদের মূলনীতি ও বৈশিষ্ট্যে বিশ্বাসী ব্যক্তি শুধু অর্থনীতি বিষয়ে পুঁজিবাদ দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বরং তার পুরো জীবনটাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। ঠিক যেমন ইসলামী অর্থনীতি কেবল একটি অর্থব্যবস্থার নাম নয়, বরং ইহকাল পরকাল সমন্বিত একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আমরা এখানে পুঁজিবাদের 5টি নীতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, পুঁজিবাদের মূলনীতির মধ্যে অন্যতম হলো ধর্মহীনতা। 2, ব্যক্তিগত অবাধ মালিকানা। 3, সরকারি হস্তক্ষেপ মুক্ততা। 4, অবাধ চাহিদা যোগান। 5, লাগামহীন মুনাফা কেন্দ্রিক চিন্তা। আমরা এই বিষয়গুলো সামনে ইনশাআল্লাহ আরও বিস্তৃত জানার চেষ্টা করব। তো এই পুঁজিবাদের মূলত ফলাফল কি? পুঁজিবাদ সমাজের বৈশিষ্ট্য হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর দুঃখ ও দুর্দশা অর্থনৈতিক ভোগান্তি। তাতে সমাজের নিম্ন ও দরিদ্র শ্রেণীর কল্যাণের কোনো রূপরেখা নেই। সম্পদ কুক্ষিগত করতে যে পুঁজিবাদদের দৌড়ে সমাজের বৃহৎ অংশ নিম্ন শ্রেণীর পদপিষ্ট হচ্ছে প্রতিনিয়ত। সৃষ্টি হয়েছে ধনী গরিবের মাঝে বিরাট তফাৎ। তো এটাই ছিল পুঁজিবাদের ব্যর্থতার অন্যতম একটি কারণ। তো পুঁজিবাদ কেন বর্তে হলো? আমরা যতটুকু ইতিহাস থেকে জেনেছি, ইউরোপীয় মধ্যযুগে জমিদার সামন্তপ্রভু শ্রেণী কর্তৃক কৃষক শ্রেণীর প্রতি সীমাহীন জুলুম প্রতিরোধে শিল্প বিপ্লবের মধ্য দিয়ে পুঁজিবাদের জন্ম। সমাজে অর্থনৈতিক বৈষম্য বিরাজমান, একচ্ছত্রভাবে জমিদাররা বৈষম্য হয়ে আছে। সমাজে অর্থনৈতিক ভারসাম্যতা নেই। এসব রোগ পুঁজিবাদী অর্থনীতিবিদগণ ঠিকই বুঝতে পেরেছিলেন, তবে এর জন্য যে ঔষধ ও ব্যবস্থাপত্র তারা নির্দেশ করেছেন সেটা ছিল মারাত্মক পর্যায়ের ভুল। একটি ভুল ব্যবস্থাপত্র রোগকে আরও কঠিন করে তোলে। অর্থনৈতিক বৈষম্য নিরসনে পুঁজিবাদী ব্যবস্থাপত্র ঠিক এমন একটা ভুল ব্যবস্থা তারা লঞ্চ করতে শুরু করে। ব্যবস্থাটি ভুল হওয়ার মৌলিক কারণ হলো মানুষ জীবন থেকে ধর্মকে চিরবিদায় দেওয়া। সামন্তবাদের প্রতিক্রিয়া স্বরূপ অবাধ ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠা, লাগামহীন মুনাফা অর্জনকে উৎসাহিত করা, সব কিছুতেই মুনাফার গ্রাণ খুঁজে ফেরা, প্রকৃতির সকল কিছুকে পণ্য হিসেবে দেখা, এ জাতীয় জিনিস, এরকম আরও অসংখ্য জিনিস রয়েছে। সময় হয়েছে একটি সঠিক ব্যবস্থাপত্র পেশ করার। পিপাসার্ত চোখে রুগ্ন দেহে তাকিয়ে আছে আজ মানবজাতি একটি সুস্থ, সঠিক ও ভারসাম্যপূর্ণ ব্যবস্থার দিকে। পুঁজিবাদ কি আসলেই মেরামতযোগ্য? এটা কি কখনো মেরামত করা সম্ভব হবে? কেউ কেউ মনে করেন পুঁজিবাদ সংস্কার হতে পারে। সংস্কার করে নেওয়া হলে এটি মানব কল্যাণে আরও অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে। এই মতের প্রবক্তাদেরকে ফিক্সার্স অফ ক্যাপিটালিজম বলা হয়। আরও বলা হয় লিবারেটিয়ান বা মুক্তিবাদী, লিবারেল লেফট। তাদের মতে মূল পুঁজিবাদের সমস্যা নেই, সমস্যা হলো পুঁজিবাদ ব্যবস্থাপনায়, ম্যানেজমেন্ট অফ ক্যাপিটালিজম। ব্যবস্থাপনাগত সংস্কার করা হলে ভালো পুঁজিবাদ তৈরি হবে। এর জন্য যা করতে হবে, ক্রনিক ক্যাপিটালিজম বা স্বজন তুষ্টিবাদী ব্যবস্থাকে ত্রাস করতে হবে। কিছু মানুষের হাতে সম্পদ ও আয়ের যে পুঞ্জীভবন ঘটেছে তা কমিয়ে আনতে হবে। পাশাপাশি সরকার কর্তৃক অনিয়ন্ত্রণ ক্ষমতাও হ্রাস করতে হবে। বৈষম্য কমিয়ে আনতে হবে। আমরা বিগত কোভিড-19 আমরা এই সময়কালে আকার ইঙ্গিতে নানাভাবে এই মতবাদ আলোচনায় উঠে এসেছে। আমরা দেখেছি এই মতবাদের আলোকে মানুষকে সামাজিক পুঁজির প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। বলা হয়েছে শুধু মুনাফার জন্য ব্যবসা না করে সমাজের উপকার ও কল্যাণের জন্য ব্যবসা করতে হবে। বাস্তবতা হলো পুঁজিবাদ এমন একটি পদ্ধতি যার মূলে একচ্ছত্র মুনাফা, ভোগ লালসা, প্রতারণা, দুর্নীতি, অনৈতিকতা, ধর্মহীনতা ইত্যাদি ধ্বংসাত্মক বৈশিষ্ট্যগুলো ওতপ্রোতভাবে মিশে আছে। এগুলো আমূল সংশোধন কখনোই সম্ভব নয়। সীমিত সময় হয়তো কেউ কেউ ব্যক্তিগতভাবে এর নেতিবাচক গুণ থেকে বের হয়ে আসার চেষ্টা করতে পারে, তবে সামগ্রিকভাবে এর নেতিবাচক ধারণা থেকে বের হওয়া মোটেও সম্ভব নয়। আমাদের মনে রাখতে হবে পুঁজিবাদ মানবতা, নৈতিকতা, সামাজিকতা, পর উপকারিতা কথা বলবে যতক্ষণ তার সাথে মুনাফার সম্পর্ক থাকবে, যদিও তা দূরতম হয় না কেন। এর বাহিরে মূলগতভাবে তার ভিন্ন অবস্থান তৈরি অসম্ভব। সুতরাং মেরামত অযোগ্য মেশিন সময় ব্যয় না করে নতুন কার্যকরী মেশিন ব্যবস্থাপনা
প্রতিস্থাপন করাই বুদ্ধিমানের কাজ হবে। তো আমরা এখানে জানার চেষ্টা করেছি পুঁজিবাদ অর্থব্যবস্থার বিভিন্ন বিষয়গুলো। আমরা আগামী পর্বে সমাজতন্ত্র নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب